আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি আরমান মুজাহিদ। শুরুতে থাকছে বল্লা স্থলবন্দর প্রসঙ্গ। আওয়ামী লীগ সরকারের আমলে অপরিকল্পিতভাবে নির্মিত হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তের কেদারাকোট এলাকার বল্লা স্থলবন্দরটি কোনো কাজে আসছে না। ১৯ মাস আগে বাংলাদেশ অংশে অবকাঠামোগত কাজ সম্পন্ন হলেও ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়মুড়া এলাকায় স্থলবন্দরের কোনো কাজ হয়নি। এ কারণে পুরো প্রকল্পটি ভেস্তে গেছে। এদিকে বাংলাদেশ অংশে এই প্রকল্পের আওতায় একটি আদর্শ স্থলবন্দরের যা কিছু দরকার তার সবকিছুই নির্মাণ করা হয়েছে। ইয়ার্ড, ওজন মাপার যন্ত্র, অফিস ভবন, ডরমেটরি, সীমানা প্রাচীর, সড়ক সহ প্রয়োজনীয় সবই আছে এখানে। পুরো টাকা খরচ করে প্রকল্পটির ইতোমধ্যে সমাপ্তি ঘোষণা করা হলেও স্থলবন্দরটি আজও চালু করা সম্ভব হয়নি। এর কারণ ভারতীয় অংশে কোনো কিছুই নির্মাণ হয়নি। সরেজমিনে দেখা গেছে ভারত অংশে স্থলবন্দরের এখন পর্যন্ত কোনো শুল্ক স্টেশন নেই। সেখানকার পুরো এলাকা খালি পড়ে আছে, নেই কোনো রাস্তাঘাটও। স্থানীয় বাসিন্দারা বলছেন এই স্থলবন্দরটির প্রয়োজন ছিল না, কারণ বর্তমান বাল্লা শুল্ক স্টেশনের অবকাঠামো উন্নয়ন ও খোয়াই নদীর ওপর একটি সেতু নির্মাণ হলেই ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ সহজ হতো। খোঁজ নিয়ে জানা গেছে স্থলবন্দরটির নির্মাণ করা হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সাবেক নৌসচিব অশোক মাধব রায়ের বিশেষ আগ্রহে। কিন্তু ভারতীয় অংশে শুল্ক স্টেশনের অস্তিত্ব না থাকার কারণে অবকাঠামো নির্মাণের পেছনে খরচ করা অর্থের কার্যত অপচয় হয়েছে। সূত্র জানায় পুরো প্রকল্পে বরাদ্দ দেয়া হয় ৪,৯০০ কোটি টাকা। উদ্দেশ্য ছিল লুটপাট করা। অভিযোগ আছে এই প্রকল্পে জমি অধিগ্রহণের টাকা নিয়েও দুর্নীতি হয়েছে। অনেকেই এখনও অধিগ্রহণের টাকা পাননি। বাংলাদেশ সীমান্তে বিএসএফের অফস অ্যালার্ট মহড়া। বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ ১০ দিনের অফস অ্যালার্ট মহড়া শুরু করেছে। গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মহড়া চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। বিএসএফের এক সংবাদ বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআই। প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সীমান্ত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এই মহড়া শুরু হয়েছে বলে দাবি ভারত সরকারের। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় নিয়ে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের আগেই এই পদক্ষেপ নেওয়া হলো। নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ভারতের দীর্ঘ ৪,০৯৬ কিলোমিটার সীমান্তের সব ফিল্ড ফরমেশনে সতর্কতা মহড়া শুরু করেছে বিএসএফ। এই মহড়ার সময় দুই দেশের সীমান্তে টহল ও অন্যান্য দায়িত্ব জোরদার করা হয়েছে। অফস অ্যালার্ট মহড়ার সময় সীমান্তে বিএসএফ সদস্যরা গভীর পর্যবেক্ষণীয় মহড়া পরিচালনা করবে বলে উল্লেখ করা হয় এই বিজ্ঞপ্তিতে। সাদিক কায়েম শিবির করায় স্বীকৃতি পাননি। জুলাই গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় নেতৃত্বের অন্যতম হলেও সাদিক কায়েম স্বীকৃতি পাননি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সহ মুখপাত্র মোহাম্মদ হিজবুল্লাহ। তিনি বলেন, সাদিক কায়েম ইসলামী ছাত্র শিবির করায় তাকে বঞ্চিত করা হচ্ছে, অথচ তিনি ২-৩ জন কেন্দ্রীয় চরিত্রের একজন। তার স্বীকৃতি না পাওয়ার পেছনে শিবিরেরও দায় আছে। জুলকারনাইন সায়ার যদি সাদিকের অবদান সামনে না আনতেন তাহলে সম্ভবত শিবিরও নামটি মুখে নিত না। গত বৃহস্পতিবার রাতে ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন হিজবুল্লাহ। তিনি ওই পোস্টে বলেন, সরকার পতনের আন্দোলনের ভিত গড়ে দেওয়া ৯ দফা ঘোষণা ও এর পেছনের গল্পে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম, সেক্রেটারি এস.এম. ফরহাদ ও ঢাবি শিবিরের সাবেক সভাপতি সিবগাতুল্লাহ, নারায়ণগঞ্জ মহানগর শিবিরের তৎকালীন সভাপতি আসাদুজ্জামান রাকিব এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরের অবদান অনস্বীকার্য। ফের কিমের সঙ্গে যোগাযোগ করতে চান ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ফের উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিমকে স্মার্ট ব্যক্তি বলে উল্লেখ করেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে এক সাক্ষাৎকার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল কিম জং উনের সঙ্গে ফের যোগাযোগ করার কোনো পরিকল্পনা আছে কিনা। উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, হ্যাঁ অবশ্যই আছে, তিনি একজন স্মার্ট ব্যক্তি এবং তিনি আমাকে পছন্দ করেন। প্রসঙ্গত, আন্তর্জাতিক অঙ্গন থেকে প্রায় বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সম্পর্ক চরম বৈরী। এ বৈরিতার প্রধান কারণ দেশটির পারমাণবিক অস্ত্র বিষয়ক কর্মসূচি এবং কিমের বেপরোয়া মনোভাব। উত্তর কোরিয়াকে পারমাণবিক কর্মসূচি থেকে বিরত রাখার জন্য দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপ। তা সত্ত্বেও পরমাণু প্রকল্প জারি রেখেছে দেশটি। এছাড়াও নিজের দুই প্রতিবেশী এবং যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত এশীয় মিত্র দক্ষিণ কোরিয়া ও জাপানকে চাপে রাখতে নিয়মিতই কোরিয়া প্রণালী ও জাপান সাগরে পরীক্ষামূলকভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে আসছে উত্তর কোরিয়া। এবার খেলাধুলা। আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে আফগানিস্তানের ৩ জন থাকলেও নেই বাংলাদেশ ভারতের কেউ।
2024 সালের ব্যক্তিগত পারফরম্যান্সের নিরিখে বর্ষসেরা ওয়ানডে দল বেছে নিয়েছে আইসিসি। শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার প্রকাশ করা সেই ওয়ানডে একাদশে আফগানিস্তানের 3 ক্রিকেটার থাকলেও নেই বাংলাদেশ ভারতের কেউ। শুধু বাংলাদেশ ভারতেরই নয়, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের কোনো ক্রিকেটারের জায়গা হয়নি আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে। এশিয়ার 3 দেশ শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তান ছাড়া ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের নিয়ে তৈরি করা হয়েছে একাদশ। বর্ষসেরা এই ওয়ানডে দলে শ্রীলঙ্কার ক্রিকেটার রয়েছেন 4 জন, পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটার রয়েছেন 3 জন এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার রয়েছেন 1 জন। বর্ষসেরা এ দলের অধিনায়ক রাখা হয়েছে শ্রীলঙ্কার সারিত আসালাঙ্কাকে। উইকেট কিপার নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কারই কুশাল মেন্ডিস। এছাড়া শ্রীলঙ্কার পাথুন নিশাঙ্কা ও ওয়ানিন্দু হাসানাঙ্গা জায়গা করে নিয়েছেন বর্ষসেরা একাদশে। 2 ওপেনার হিসেবে বর্ষসেরা দলে নাম রয়েছে পাকিস্তানের সাইম আয়ুব ও আফগানিস্তানের রহমতুল্লাহ গুরবাজির। মিডল ওয়ার্ডারে লঙ্কানদের দাপট। ব্যাটিং ওয়ার্ডারে 6 নম্বরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদারফোর্ড। 7 নম্বরে রয়েছেন আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই। 8 নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসানাঙ্গা। 2 বিশেষজ্ঞ পেসার হিসেবে আইসিসির বর্ষসেরা একাদশে রয়েছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও হারিস রৌফ। এছাড়া বিশেষজ্ঞ স্পিনার হিসেবে ওই একাদশে রয়েছেন আফগানিস্তানের গজনফর। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।